বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ক্লাসের ধারাবাহিকতায়। এখন আমরা আপেক্ষিকতার ক্ষেত্রে জড় প্রসঙ্গ কাঠামো এই অংশ থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব। আমাদের পূর্বের ক্লাসে আমরা প্রসঙ্গ কাঠামো পর্যন্ত পড়েছি, যেখানে আমরা বলেছি যে কোনো ঘটনা যে স্থানে সংঘটিত হয় সেই স্থানের আশেপাশের যে কোনো বস্তুগুলোকে নিয়ে আমরা যে পরিবেশটা পাই সেটাই হলো সেই স্থানের প্রসঙ্গ কাঠামো। এখন এখানে একটি বাড়তি আমাদের কাছে ভাষা আছে, তার নাম হলো জড় প্রসঙ্গ কাঠামোটা কি। তো জড় প্রসঙ্গ কাঠামো হলো ওইটাই যা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আবার রিপিট বলতেছি, পরস্পরের সাপেক্ষে যখন আমাদের ধ্রুব বেগে গতিশীল হয় এই ধরনের কাঠামোকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। আমি একটা উদাহরণ দিই। দুইজন ফ্রেন্ড যদি কোনো একটা মোটর সাইকেল কোনো নিরাপদ রাস্তায় দুইজন গল্প করতে করতে একই বেগে একই দিকে চলে, তাহলে আমরা বলবো এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এই ক্ষেত্রে মোটর সাইকেল এবং তার চারদিকে রাস্তা সহ যে পরিবেশ, সেটি হবে তার জন্য জড় প্রসঙ্গ কাঠামো। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু আনমিউট করে মতামত দাও প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা পার্থক্য আমি বলি। প্রসঙ্গ কাঠামো আর জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে মূল পার্থক্য হলো, প্রসঙ্গ কাঠামোতে কিন্তু আমরা বলি নাই যে বস্তুটা গতিশীল আছে না স্থির আছে। আমরা শুধু বলেছি কোন স্থানে যদি কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে সেই স্থানের পরিবেশটাই তার জন্য প্রসঙ্গ কাঠামো। তা যেখানে ঘটনা সংঘটিত হচ্ছে সেই স্থানের বস্তুগুলো গতিশীলও হতে পারে, স্থিরও হতে পারে, বা সেই পরিবেশটাই তার জন্য প্রসঙ্গ কাঠামো। কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো হলে ওই দুইটা প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হবে। এই লাইনটার ব্যাখ্যা হলো যে ধরে নাও প্রথম গাড়ি যদি 10 মিটার পার সেকেন্ড গতিতে যায়, দ্বিতীয় গাড়িটা ওই 10 মিটার পার সেকেন্ড গতিতে একই দিকে একইভাবেই যাবে। তখন আমরা এদেরকে বলবো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। ধ্রুব বেগ মানে দুই ধরনের বেগ একই। ধ্রুব কথার বাংলা অর্থ হলো একই, যে রাশিটার মানের পরিবর্তন হয় না। সবাইকে আমার কথার অর্থ বুঝছো? আনমিউট। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন পরবর্তী অংশগুলো একটু দেখি প্লিজ। এটা হলো এই যে যে সূত্রগুলো উনি প্রদান করেন তার মধ্যে মৌলিকভাবে সূত্র হলো দুইটা। প্রথম সূত্রে উনি বললেন যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল কোন প্রসঙ্গ কাঠামোতে এই যে তোমার যে সূত্রগুলো আমরা প্রয়োগ করি সেইটা সকল প্রসঙ্গ কাঠামোতে একই রকম হবে। আমরা এখানে দুটা প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি, একটু সবাই প্লিজ লক্ষ্য করো। প্রথম প্রসঙ্গ কাঠামোতে আমি সূত্র লিখলাম যে এফ সমান এম এ হবে। তাহলে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো যদি একই বেগে একই দিকে গতিশীল হয় তাহলে এখানেও তোমার ওই একই সূত্রই প্রয়োগ করা যাবে। সেটা হয়তো লেখা হলো F1 = m1 a1। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমার প্রথম প্রথম জায়গাতে সূত্র যা, দ্বিতীয় জায়গাতেও সূত্র তাই, শুধু আমাদের কিছু মান আলাদা, কিন্তু সিস্টেম এক।
সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার দ্বিতীয় সূত্র, এই যে আমাদের আপেক্ষিকতার দ্বিতীয় সূত্র যেটা আছে, এই সূত্রটা সবার কাছে একটু অবিশ্বাস্য মনে হবে। আমি প্রথমেই সেটা বলে দিচ্ছি। কেন অবিশ্বাস্য মনে হবে? কারণ হলো দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে যে ব্যক্তি পর্যবেক্ষণ করবে সেই ব্যক্তি যে অবস্থানেই থাক, যেখানেই থাক, যেভাবেই থাক, আলোর বেগ সবার কাছে একই মনে হবে। অর্থাৎ আলোর বেগের কোনো পরিবর্তন আমরা পাবো না, সবার জন্য একই বেগ হবে। বাস্তবে আমরা কিন্তু এই ধরনের ফলাফল পাই না। কেন পাই না? আমি একটা উদাহরণ দিই, একটু সবাই লক্ষ্য করো প্লিজ। প্রথমত, একটা তীর এই দিকে ছুটে চলছে, সে কত বেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড গতিতে সে ছুটে চলছে। সে যে 20 মিটার পার সেকেন্ড গতিতে যে ছুটে ছুটে চলছে, এটা আমি বুঝবো কেমনে? তো কিভাবে বোঝা গেছে? এখানে একটা পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে, সেই পর্যবেক্ষক কি করেছে, তার হাতে একটা যন্ত্র ছিল, সেই যন্ত্রতে ওই বস্তু বরাবর ধরে সে বস্তু যে পাশ দিয়ে চলে গেছে সেটা দেখে সে মাপছে। দেখে যে তার স্পিড উঠছে কত? 20 মিটার পার সেকেন্ড। আমরা এরকম দেখলে তো অবশ্যই মানবো যে না, এরকম ঘটনা হতে পারে। হতে পারে না? কথা বলো প্লিজ। একজন, একটা তীর মনে করো ওই ব্যক্তির পাশ দিয়ে চলে গেছে, সে একটা হাতে বিশেষ সেন্সর যন্ত্র নিছে, সে তীরের গতিবেগ কি মাপতে পারবে না? অনেকে ভাবিছ স্যার এটা অসম্ভব ব্যাপার। কোনো অসম্ভব নাই। আমি তোমাদের একটু জ্ঞাতার্থে জানাই, এই যে তোমরা যে বিভিন্ন রেসিং গেম খেলা দেখো, বিশ্বে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত রেসিং এর অনুষ্ঠান হয়, মানে সেখানে প্রোগ্রামই হয় আর কি। এই যে দ্রুতগামীর মোটর সাইকেল, তারপরে বিভিন্ন ধরনের ছোট মাইক্রো গুলো দিয়ে তারা কিন্তু রেসিং করে। সেখানে এত বেগে সেই গাড়িগুলো চালায় যে ওই গাড়িগুলো যদি নর্মাল রাস্তায় কখনো দুর্ঘটনাগ্রস্ত হতো, ওই গাড়ির ভিতরে থাকা যাত্রী বা অন্য কিছু একবার প্যাকেট হয়ে যেত, এত দ্রুত চলে। সেগুলো কিন্তু এরকম সেন্সর যন্ত্র দিয়ে কিন্তু তার স্পিড মাপা হয়, কে দ্রুত যাচ্ছে, কে আস্তে যাচ্ছে। এখন কি সবাই বুঝতে পারছো? কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এই ব্যক্তি যদি দাঁড়িয়ে না থেকে, সে যদি ওই তীর চিহ্নের সাথে যদি এই দিকে সে 5 মিটার পার সেকেন্ড গতিতে যদি এগিয়ে যায়, যদি একই দিকে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির কাছে তখন এই তীরের গতিবেগ হবে হলো তোমার 20 বিয়োগ হলো 5, কম মনে হবে, 15 মনে হবে, 15 মিটার পার সেকেন্ড। আর যদি এই ব্যক্তিটা উল্টা দিকে যায়, তাহলে তখন কি হবে? এই 20-এর সাথে আরো 5 যোগ হবে, হয়ে হবে হলো 25। অর্থাৎ সে অবস্থায় সে 25 মিটার পার সেকেন্ড গতি অনুভব করবে। এটা কি সবাই বুঝতে পারছো? প্লিজ কথা বলো, এটা কি সবাই বুঝতে পারছো? বস্তুর অভিমুখে গেলে বেগ কমে যায়, বস্তুর বিপরীত দিকে গেলে বেগ বৃদ্ধি পায়। এটা আমাদের কাছে সবসময়ই মনে হয়। তোমরা যদি কোনো গাড়িতে চড়ে ভ্রমণ করো,
পাশে একটা বিশাল বড় এসি গাড়ি এসে তোমাদের গাড়িকে অতিক্রম করে চলে গেল। সে সামনের দিকে যখন গেল তখন তোমরা দেখো ওই গাড়িটা মনে হয় তোমাদের তুলনায় একটু আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি বিপরীত দিকে কোনো গাড়ি আসে আর যদি চলে যায় তখন তাকে কি মনে হয়, ধীরে ধীরে যাচ্ছে না দ্রুত যাচ্ছে? কথা বলো। বুঝতেছো না আমার কথা? কোনো একটা গাড়ি যদি বিপরীত দিকে যায় সেক্ষেত্রে তোমাদেরকে দ্রুত গাড়ি যাচ্ছে বলে মনে হবে না? হ্যাঁ কারণ স্যার। কি অভিজ্ঞতা নাই? আচ্ছা, দুইজন ব্যক্তি মোটর সাইকেলে যাচ্ছ, একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে যাচ্ছে, পরস্পরের সাপেক্ষে বেগটা কি তখন যোগ হয়ে যাবে না? পরস্পরের জি সাপেক্ষে স্যার। তখন বেগ কি পরস্পরের বেশি মনে হবে না? একবার কোনায় মুহূর্তের মধ্যে ছুটে চলে গেল দুইজন দুই দিকে। এখন করা হলো কি, দুইজনকে যদি একই দিকে দেওয়া হয়, একজনের বেগ হলো 80 আর একজনকে দেওয়া হয়েছে তার বেগ হলো 60, তাহলে দুটো মিলে বিয়োগফল কত হবে? ষাট। 20। একজন বিশ। 80 আর একজন 60, তাহলে এই দুইজনই যদি একই দিকে যায় তাহলে পরস্পরের সাপেক্ষে এদেরকে বেগ মনে হবে মাত্র 20, কিন্তু আসলে একজন যাচ্ছে 80-তে একজন যাচ্ছে 60-এ। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার। কঠিন লাগিচ্ছে কি আমার কথাগুলো? না স্যার। অন্যরা কথা বলো, একজন দুইজন শুধু বলিচ্ছ। কে কে আছে? না স্যার। এখানে দেখতেছি আছে শোয়েব, রূপা, কুলসুম, আইরিন, আরজু, জেসমিন, এরা কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় এরাও যুক্ত হয়নি। আইরিন অবশ্য ছিল এর আগে, তারপর তো দেখিতে তাহাও যুক্ত হয়নি আজকে। আচ্ছা, এখন দ্বিতীয় অপশনটা বুঝে দিই। আলোর বেগ সবার কাছে একই মনে হবে, এই জিনিসটা কি একটু খেয়াল করো। আলো মনে করো যে এটা হলো সূর্য, এই সূর্য এই দিকেও আলোকে দিচ্ছে, এই দিকেও একটা স্পিড দিচ্ছে, এই দিকেও দিচ্ছে, এই দিকেও দিচ্ছে, আলো সব দিকে ছড়িয়ে পড়ছে আলোর উৎস থেকে। এটা কি সবাই বুঝতে পারো? আলো হ্যাঁ কোথায়, স্যার। আলো কি কখনো একদিকে যায় না সব দিকে যায়? কথা বলো। সব দিকে যায় না। সব দিকে যাই স্যার। এই যে সব দিকে যে আলো যায়, সব দিকে আলোর বেগ হলো 3 লক্ষ কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার/আওয়ার। ও পার আওয়ার মানে এভাবে লেখা না, কিলোমিটার কিভাবে লিখবো? এইচ লেখে -1, মানে ইনভার্স। এত কিলোমিটার, আসলে কি খালি 3 লক্ষ, কিন্তু এটা 3 লক্ষ কিলোমিটার/আওয়ার। এখন একজন পর্যবেক্ষক যদি তোমার এখানে স্থির হয়ে থাকে, এই জায়গাতে স্থির হয়ে আছে, তাহলে তার কাছে বেগ কি এই 3000ই মনে হবে না? কথা বলো। হ্যাঁ স্যার। যাই দাঁড়িয়ে আছে তার জন্য তো আলোর বেগ যেদিকেই যাক সব সময় 3ই মনে হবে, কিন্তু সে যদি আলোর দিকে যায় তাহলে তার কাছে বেগ কম মনে হবে, আলোর বিপরীত দিকে গেলে বেগ বেশি মনে হবে। কিন্তু আলোর ক্ষেত্রে এমন অদ্ভুত ঘটনা ঘটে যে আলো এখানে সর্বক্ষেত্রেই এটা নেগেটিভ দেখাবে, অর্থাৎ তার স্পিডের সাথে এটি কিন্তু সমন্বয় হয়ে মিলবে না। কি হবে না?
সব সময় আলোর বেগ ওই পর্যবেক্ষকের কাছে স্থির হয়ে থাকলেও 3 লক্ষ মনে হবে, গতিশীল হয়ে থাকলেও 3 লক্ষই মনে হবে। না, আলোর বেগ একটা চিরন্তন ধ্রুবক, যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এই বেগের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার এটা? তাহলে আপেক্ষিক হ্যাঁ স্যার। তত্ত্ব আমরা পেলাম কয়টা? দুটা। কিন্তু পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে যদি গতিশীল হয়, তাহলে উভয় ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের সূত্রের যে রূপ সেটা একই হবে। ধরে নাও যে দুইজন নৌকা নিয়ে তোমরা নদীতে চলে যাচ্ছ, তাহলে দুইটা নৌকায় যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হও, সহজ বাংলা হলো দুইটা নৌকাই যদি একই দিকে একই বেগে চলতে থাকো, তাহলে প্রথম নৌকাতে যদি কেউ বলে এফ সমান নেমে, দ্বিতীয় নৌকাতেও আর একজন বলতে পারে যে এফ F1 = M1 A1। তার মানে দুই নৌকাতেই পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একইভাবে প্রকাশ করা যাবে। এই লাইন এবং এই উদাহরণ কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতার থিমের প্রাথমিক পড়া শেষ। এখন আমরা গাণিতিক অংশ পড়ব এবং গাণিতিক অঙ্কগুলো দেখব। তো গাণিতিক অংশগুলোর মধ্যে আমাদের মূলত 3টা সূত্র দেওয়া আছে। কয়টা সূত্র আছে? কথা বলো, কয়টা তিনটা। সূত্র আছে? 3টা। আমি 3টা সূত্রই আমি এখানে দেখাই দিচ্ছি। তিনটা। হ্যাঁ, আমি কি এর আগে কাউকে এগুলো দেখাইছিলাম? এখন দেখো, আমি সূত্রের জায়গাটা বের করে নিই। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, এটাই মূল অপশন। এখান থেকে শুধু মানগুলোকে নানা আঙ্গিকে বের করে নেওয়া হয়। তো এখানে সূত্রের এই জায়গাতে 3টা জিনিস তোমরা লক্ষ্য করো। একটা লেখা আছে কাল দীর্ঘায়ন। কি নাম? কাল দীর্ঘায়ন। দ্বিতীয় সূত্র আছে দৈর্ঘ্য সংকোচন। তৃতীয় সূত্র আছে ভরের বৃদ্ধি। আমাকে একটু সহজ করে কেউ বলতে পারো কি, কাল মানে সময়, কাল দীর্ঘায়ন কথার অর্থ কি? কেউ কি বলতে পারো? কাল দীর্ঘায়ন কথার অর্থ কি? সময়কাল। হ্যাঁ, কাল মানে তো সময়, আমি তো সেটাও জানি। দীর্ঘায়ন মানে কি? সময় বৃদ্ধি। ইয়েস, সময় বৃদ্ধি পাওয়া। আমরা অনেক সময় বলি না অপেক্ষার প্রহর গুলো খুব দীর্ঘ হয়। কেউ কি কারোর জন্য কোথাও অপেক্ষা করেছো? যদি সত্যি করে থাকো তাহলে দেখবা সেই অপেক্ষার সময় আর কাটতে চায় না। অথচ স্যার ফোন চার্জে দিলে অপেক্ষা করি। আ ফোন চার্জে দিলে অপেক্ষা করি তখন বুঝি। ও মা, ফোন চার্জ দিতে কেন অপেক্ষা করবা? ফোন তাড়াতাড়ি চার্জ হয় না কেন? হ্যাঁ স্যার, হয় না কেন? কখন ফোন তাই? দিব? ফোন তাড়াতাড়ি চার্জ হলে কি হ্যাঁ। করবা? মানে ফোন টিপা হচ্ছে না বা কিছু দেখা হচ্ছে না, হ্যাঁ স্যার। এটা নিয়ে খুব মন খারাপ হয়ে যায়। হুম। দেখ, তোর হলো মানুষ ভালো আছে অবশ্য। শোনো বাবা, ফোন নিয়ে টেনশন কেউ করবা না আজ থেকে। ফোনকে চার্জ দিবা অবশ্যই, রাত্রে কেউ চার্জ দিবা না। চার্জ দিবা তুমি জেগে থাকা অবস্থায়, এবং সেটা কোম্পানি অনুসারে, হয়তো কোনো কোনো কোম্পানির 1.5 ঘন্টা, কারোটা 2 ঘন্টা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় সিলেক্টেড করা আছে। থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করাই ভালো। গুগল প্লে স্টোর থেকে বিশেষ কোনো অ্যাপস যদি এখানে ব্যবহার করতে পারো,
আমি প্রয়োজনে একটা অ্যাপসের লিংক তোমাদেরকে দেবো নি। সেই অ্যাপসে একটু বাড়তি সুবিধা পাবা কি, যে ফোন যদি ফুল চার্জ হয়ে যায় ও চিল্লান শুরু করবে। তো ও চিল্লাচিল্লিতে তোমাদের নিশ্চয়ই মনে করবে যে না, ফোনটা এখন আমাদের খোলা দরকার। কারণ ফোনকে দীর্ঘক্ষণ চার্জ দেওয়া কিন্তু ব্যাটারি নষ্ট করে ফেলে। এটা কিন্তু অনেকেই হয়তো জানে না, ভাবে যে ফোনকে যত খুশি চার্জ দিতে থাকবে। বরঞ্চ যারা ফোনের ওপর বিশেষজ্ঞ তারা বলে কি, যে ব্যাটারিকে আপনি 100% চার্জ দেন না, একটু কম দেন, কম দিয়ে দিয়ে চালান, তাতে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। মাঝে মাঝে 100% দিতে পারেন, বাট নিয়মিত না। যাই হোক, আমি এর উপর গবেষক না, তাদের কথা সত্যি হতে পারে। এখন আসো, এখানে যে সূত্রগুলো আছে, সেই সূত্রের একটা বিশেষ উপকরণ আছে, সবার আমি দৃষ্টি রাখছি এখানে। এই জিনিসটা √1 - b² ভাগ c²। কি বললাম? √1 - b² ভাগ c²। দেখি, কথা বলো, দেখছো কি? লেখায় তো আছে, √1 - b² ভাগ c²ই তো আছে। গোল করে দিয়েছি, কালার চেঞ্জ করে দেখাবো। এই যে রেড কালার দিয়ে দেখায়, দেখো এই যে সব জায়গাতে এই জিনিসই পাবা, √1 - b² ভাগ c²। এখন দেখো, আমি যদি বলি যে টি না লিখে আমি এম দে সূত্র বলবো, যে এম দে, তাহলে কি হবে? তাহলে হবে হলো উপরে হলো তোমার m0, উপরে কি হবে? m0। আর নিচে হবে হলো তোমার √1 - b² ভাগ c²। এইটুকুই হবে, আর কিছু না। তাহলে তোমরা দেখো তো, এই যে এখানে যেটা টি যে লেখা আছে, সেটা এখানে আমি খালি এম দিয়ে লিখছি, আর কোনো পার্থক্য নেই, বাকি সব কিছু এক। এইটুকু কি সবাই বুঝতে পারছো? কথা বলো প্লিজ। আমি আজকে এই দুটো জি স্যার। সূত্রেরই অঙ্ক দেখাবো। দেখাই আজকে আমরা এই অংশ থেকে ছুটি নেব। m is equal to m0 by √1 - b² ভাগ c²। সবাই কি বুঝতে পারছো? আমাদের কিন্তু প্রমাণের দরকার নাই, শুধু সূত্রটা মনে রাখা, সূত্রের ক্ষেত্রে কিছু কৌশলগত দিক মনে রাখা। কোনো রেসপন্স পাচ্ছি না। কে কে আছো? এখন চার সংখ্যাটা মনে হয় আরো কমে গেছে। এখন দেখতেছি আছে হলো কুলসুম, হাবিবা, আর হলো ইরফা, নাকি? এই তিনজনকে দেখতেছি। তোমরা কি এটা বুঝতে পারছো? কথা বলো, না হলে তো আমি সামনে এগোবো কিভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যদি বুঝে থাকো তাহলে আমি দুটো অঙ্ক এই নিয়মে বুঝে দিই, দিয়ে তোমাদের এই অংশ থেকে আমি ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এটার উপরেই পড়াটা মেইনলি এগোক, অন্য পড়া আজকে বাদই থাক। কারণ অঙ্কগুলো একটু দেখে দেই, তাহলে বাসায় বসে বসে তোমরা এই মূল বই থেকে অঙ্কগুলো করতে পারবা, এবং তাতে তোমাদের সুবিধা হবে। দেখো, এটা হলো নর্মাল টি, এটা হলো ভূমিতে স্থির থাকা অবস্থায় টি। অর্থাৎ আমি ভূমিতে স্থির আছি, আর আরেকজন ব্যক্তি হয়তো গতিশীল আছে। গতিশীলের টি হলো তোমার নর্মাল টি, আর ভূমিতে থাকা অবস্থায় স্থির টি হলো টি0। সে যে বেগে ভ্রমণ করিচ্ছে সেখানে হলো ভি, আর আলোর বেগ হলো সি। তাহলে আমি যদি বলি এই সমীকরণে চারটে রাশির মধ্যে তিনটা রাশির মান আমাদের অলরেডি ওকে হয়েছে, যে কোনো একটা মান আমাকে বের করতে হবে। তোমরা একটু পড়ে দেখো,
যেমন এখানে কি বলা হয়েছে, আমরা যদি এই অঙ্কটা একটু করি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। লাল লেখাটা কিন্তু অঙ্ক, লাল একটু আইডেন্টিফাই করার জন্য আমরা একটু ব্ল্যাক কালার দিলাম। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে সে এত বেগে মহাশূন্য চড়ে জাহাজে ভ্রমণ করতে গেল। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর ধরে মহাকাশে চলে গেছেন। এই যে 30 বছর ধরে যে তিনি মহাকাশে চলে গেছেন, এই অবস্থানে ওই ব্যক্তিটা পৃথিবীতে আসে, তার বয়সটা কিন্তু হওয়ার কথা ওই 25 ও 30, 55 বছর। তো লেখা আছে পৃথিবী হিসেবে তিনি যখন 30 বছর সময় পাবেন, তাহলে মহাকাশে তার বয়সটা কত হবে? একই ক্যালকুলেশন, আমরা যথারীতি কোন স্থানের কি তথ্য সাইড নোটে লিখে নেব। আমরা একটু দেখি, একটু সবাই দেখো। মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে, অর্থাৎ 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশ যানে চড়ে ভ্রমণে গেলেন। পৃথিবী হিসেবে তিনি 30 বছর আকাশে কাটিয়ে দিয়ে আসবে, তাহলে তার বয়স কত হবে? অর্থাৎ উদ্দীপকে ওই যেটা বলা হয়েছে সেখানে পৃথিবীর সাথে কম্পেয়ার করলে সে পুরো 30 বছর মহাকাশে কাটাচ্ছেন, কিন্তু আসলে মহাকাশে কি তিনি 30 বছর কাটাচ্ছেন? যদি কাটায় না থাকেন তাহলে কত কাটাইছেন সেটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। সবার কাছে প্রশ্নটা কি একদম ক্লিয়ার? স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের এখানে আমি কি টেকনিক শিখালাম বলো তো? পৃথিবীতে যা স্থির আছে, ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা বয়সের অপশনটা কি T0 না? কিন্তু পৃথিবীতেটা হলো T0, মানে যদি স্থির থাকে, আর গতিশীল যেটা আছে সেটা হলো টি। গতিশীলটা কত হবে? টি হবে। তাহলে এই যে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে আসলেন, সেটা গতিশীল অবস্থায় সময়, এটা দেখো টি মানে আছে কিন্তু। সবাই লক্ষ্য করো, এই মানটা বের করাটাই হলো গুরুত্বপূর্ণ থিম। এই যে টির মান, এই যে 30, এই যে এটা দেওয়া আছে, এর মান ক্যালকুলেশন করে বের করলেই হবে। আছে কোনো জটিলতা আছে কি দেখো তো? শুধু স্বাভাবিক ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেটার টিপা ছাড়া কোনো কাজ নাই। এ ধরনের প্রয়োজনে এই জাতীয় ক্যালকুলেশন সরাসরি তোমরা টিপে নিবা। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি তোমরা অন্তত অঙ্কটা কি পারবা? উদাহরণ অনলি এই অঙ্কটা করে দেখো। ইনশাআল্লাহ। আচ্ছা, 25 বছর বয়সে 1.8 বেগে গতিশীল একটি মহাকাশ যানে চড়ে ভ্রমণে গেলেন। প্রশ্ন করো নিজেকে, এই যে 25 বছর বয়স, এটা পৃথিবীতে তার বয়স, কত বেগে গেলেন? 1.8 বেগে গেলেন। আমি পাওয়ার গুলার বললাম না। পৃথিবী হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে আসছেন, তার মানে 25 বছর বয়সে গেছে। পৃথিবী হিসেবে তিনি তার টোটাল বয়স পার হয়ে করছেন 55। ঠিক আছে, তাহলে তার সত্যিকারের বয়স কত? এখানে কিন্তু থিমটা দেওয়া হয়েছে যে সে যে গতিশীল থাকা অবস্থায় তার বেগ কত, স্থির অবস্থা থাকা অবস্থায় বেগ কত।
ক্লিয়ার কি? শুধু হ্যাঁ তোমরা স্যার। কার মান কি সেটা বের করো, সেটা বের করা শিখলেই এই অঙ্ক পারবা। অঙ্কতে কোনো কঠিন নাই। যদি কারো ক্যালকুলেশনে প্রবলেম হয় প্লিজ তোমরা ক্যালকুলেটর নিয়ে আসবা, আমি এগুলো একবার ক্যালকুলেশন হাতে কলমে করে দেবো। কিভাবে করে দেবো প্রয়োজনে ছক এঁকে দেবো। এই অঙ্ক পরীক্ষায় আসবেই গ্যারান্টি। হয়তো নিয়ম অন্যটা থাকবে কিন্তু অঙ্ক এটাই। আচ্ছা, আজকে শেষ অঙ্কটা দেখাই, একই নিয়মের শেষ অঙ্ক। সেই নিয়মটা হলো তোমাদের শুরু হয়েছে এম দ্বারা। কি দ্বারা শুরু হয়েছে? এম দ্বারা। এম। একই জিনিস, সেম সূত্র। এই জন্যই আমি দেখাবো, এলেরটা দেখাবো না, কারণ এলেরটা একটু ভিন্ন সূত্র। এলেরটা আমি পরে দেখাবো। এম এর সূত্র এবং তার অঙ্ক দেখো, অঙ্কটা আমি পেয়ে গেছি। দেখো লেখা আছে কি, একটি বস্তু কণা এত বেগে গতিশীল। তাহলে ওই যে যে বেগে গতিশীল সেটা কি ভিড় মান না? কথা বলো। এত বেগে গতিশীল ওটা কি ভিড় মান না? তারপরে হ্যাঁ স্থির স্যার। হ্যাঁ স্যার। অবস্থায় ভর। দেখো একটু ভালো করে খেয়াল করো, স্থির অবস্থায় ভর। এই যে স্থির অবস্থায় ভর মানেই তো হলো আমার স্থির অবস্থানের জন্য হলো এম নট, আর চলমান অবস্থানের জন্য হলো এম, যেটা এর আগেই পড়ালাম। খালি এখানে মান বসান। এখানে এই এই সূত্রটা লিখবো, মান বসাবো। ভালো করে খেয়াল করো, সবাই যে ভুলটা করে তা হলো এম ইজিক্যাল টু সূত্র হবে, সবাই এম নট ইজিক্যাল টু সূত্র লেখে। মানে এম ইজিক্যাল টু ওখানে যে মান আছে সেটা লিখবা। সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। দেখো সেম সূত্র, কিন্তু খালি এম এর জায়গা তখন এল ছিল, টি ছিল, এখানে টির জায়গাতে এম আছে। তাহলে এগুলো বাসায় প্লিজ অঙ্কগুলো করবা, সূত্রগুলো কয়েকবার করে লিখবা এবং সেগুলোর ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। তাহলে বুঝবো যে তোমরা বাসায় কাজগুলো করেছো। সবাই কি করবা এটা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকের পড়ানোর স্যার মধ্যে এর আগের দিনের গুলা পাঠাই দিছিলাম। হ্যাঁ তোমাকে ধন্যবাদ, আমি দেখছি ছবি। আরো মনে হয় পাঠাইছিল হাবিবা, ঋতু পাঠাইছিল, আমি তাকেও মেনি মেনি থ্যাঙ্কস দিয়েছি। সবাই পাঠাবা প্লিজ, একটু লেখালেখি করবা, পাঠাবা। আমাকে একটু বলো তো, আজকে যে দুটো অঙ্ক আমি দেখালাম বা নর্মালি পড়াগুলো পড়ালাম, কারো কোনো জায়গায় বোঝনি বা কোনো সমস্যা যদি থাকে প্লিজ বলতে পারো। আচ্ছা, যদি এখন না থাকে সেটাও আলহামদুলিল্লাহ, তবে তারপরও তোমরা বাসায় অঙ্কটা করবা। করতে গিয়েও যদি কারো প্রবলেম হয় সে আমাকে নিঃসংকোচে সামনে ক্লাসে প্রশ্ন করবা। তো পরিশেষে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।